মাঝে মাঝে কি এমন মনে হয় যে মাথাটা ঠিকমতো কাজ করছে না বা সারাদিন কেমন একটা ক্লান্তি ঘিরে রেখেছে? যদি এমনটা হয়ে থাকে তাহলে একদমই একা ভাবার কারণ নেই। এই আলোচনায় আমরা জানব মস্তিষ্ককে সতেজ করার জন্য বিজ্ঞানসম্মত কিন্তু খুবই সহজ কিছু কার্যকরী উপায়। আসলে আজকের এই ব্যস্ত জীবনে এমনটা হওয়া কিন্তু খুবই স্বাভাবিক। তবে ভালো খবরটা হলো এর সমাধান আমাদের হাতেই আছে। কয়েকটি সাধারণ অভ্যাস একটু বদলে ফেললেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর তার জন্য খুব বেশি কাঠখড় পোড়ানোরও দরকার নেই। তো এই যাত্রায় আমরা মূলত চারটি মূল বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব শরীর আর মস্তিষ্কের মধ্যে কি দারুণ একটা সংযোগ আছে। এরপর জানব কাজ বা পড়াশোনার জন্য সেরা কিছু কৌশল। তারপর দেখব কিভাবে একটা চাপ মুক্ত পরিবেশ তৈরি করা যায়। আর সবশেষে এই সব কিছুকে একসাথে মিলিয়ে একটা সহজ ২৭ দিনে পরিকল্পনা দেওয়া হবে, যা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে সাহায্য করবে। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমে যে বিষয়টা আসে সেটা হলো আমাদের শরীর আর মস্তিষ্কের ভেতরের গভীর সম্পর্কটা। এটা কিন্তু দারুণ মজার একটা ব্যাপার যে মস্তিষ্কের কার্যক্ষমতা কতটা ভালো হবে তা অনেকাংশে নির্ভর করে আমাদের শারীরিক স্বাস্থ্যের ওপর। মজার ব্যাপার কি জানেন? আমাদের মস্তিষ্ক কিন্তু ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে থাকার জন্য তৈরি হয়নি। একবার ভাবুন তো, আমাদের পূর্বপুরুষরা প্রতিদিন প্রায় ১০ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত হাঁটতেন। আসলে মস্তিষ্ক যখন সচল থাকে তখনই সে তার সেরা কাজটা করে। কিন্তু দেখুন, আমাদের আধুনিক জীবনযাত্রা ঠিক তার উল্টোটা করে। আমাদের প্রায় সারা দিনই চেয়ারে বসিয়ে রাখে। কিন্তু এর সমাধানটা না খুবই সহজ। প্রতিদিন মাত্র ২০ মিনিট হাঁটা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই সামান্য কাজটাই মস্তিষ্কের জন্য একেবারে জাদুর মতো কাজ করতে পারে। কারণ এতে মস্তিষ্কে রক্ত চলাচল, অক্সিজেন আর গ্লুকোজের সরবরাহ বেড়ে যায়, যা এর কর্মক্ষমতাকে প্রায় সাথে সাথেই বাড়িয়ে দেয়। এর পেছনে একটা দারুণ বিজ্ঞানও আছে। শরীরচর্চার সময় আমাদের মস্তিষ্ক ব্রেইন ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর বা সংক্ষেপে বিডিএনএফ নামে একটা বিশেষ প্রোটিন তৈরি করে। এটাকে বলতে পারেন মস্তিষ্কের জন্য এক ধরনের সারের মতো। এই সারই নতুন নতুন নিউরন মানে মস্তিষ্কের কোষ তৈরি করতে সাহায্য করে। আর এর ফলেই কিন্তু আমাদের মস্তিষ্ক আরও শক্তিশালী আর দ্রুত কাজ করতে পারে। অনেকেই ভাবেন কম ঘুমালে বুঝি বেশি কাজ করা যায়, কিন্তু সত্যি বলতে এই ধারণাটা মস্ত বড় একটা ভুল। ঘুম কিন্তু কোনো ফাঁকিবাজি নয়, একদমই নয়। বরং এটা হলো মস্তিষ্কের জন্য খুব জরুরি একটা রক্ষণাবেক্ষণের সময়। ঠিক যেমন আমরা আমাদের কম্পিউটারকে ডিস্ক ক্লিন আপ করি, ঠিক তেমনি ঘুমের সময় আমাদের মস্তিষ্ক সারাদিনের স্মৃতিগুলো গুছিয়ে রাখে আর অপ্রয়োজনীয় তথ্যগুলো মুছে ফেলে। আচ্ছা, দিনের বেলায় যদি ক্লান্তি লাগে তাহলে কি করা যায়? এরও একটা দারুণ সমাধান আছে, আর সেটা হলো পাওয়ার ন্যাপ। দুপুরে মাত্র ১৫ থেকে ২০ মিনিটের একটা ছোট্ট ঘুম, ব্যাস, দেখবেন মনোযোগ আর কর্মক্ষমতা কয়েক গুণ বেড়ে গেছে। ঠিক যেন ফোনের ব্যাটারিটা একটু রিচার্জ করে নেবার মতো। বেশ, শরীরকে তো জ্বালানি দেওয়া হলো, এবার পালা হলো আমাদের ব্রেন নামের এই ইঞ্জিনটাকে নিখুঁতভাবে চালানোর। চলুন এখন দেখা যাক কাজ বা পড়াশোনার সময় মস্তিষ্ককে ঠিকঠাক ব্যবহার করার কিছু অসাধারণ কৌশল। আচ্ছা, মাল্টিটাস্কিং বা একসাথে অনেকগুলো কাজ করার বিষয়টা নিয়ে কি মনে হয়? অনেকেই এটাকে একটা দারুণ দক্ষতা বলে মনে করেন, তাই না? কিন্তু বিজ্ঞান কিন্তু ঠিক উল্টো কথা বলছে। গবেষণা দেখায় যে মানুষের মস্তিষ্ক আসলে একই সাথে দুটো কঠিন কাজে গভীর মনোযোগ দিতেই পারে না। ফলাফল, ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, আর সব মিলিয়ে কাজটা শেষ হতেও অনেক বেশি সময় লেগে যায়। আসলে সত্যিটা হলো, আমরা যেটাকে মাল্টিটাস্কিং ভাবি সেটা আসলে এক কাজ থেকে আরেক কাজে খুব দ্রুত লাফিয়ে যাওয়া ছাড়া আর কিছুই না। যেমন ধরুন, একটা জরুরি ইমেল লেখার মাঝখানে যদি বারবার ফোনের নোটিফিকেশন চেক করা হয় তাহলে কি হয়? ইমেল লেখাতেও ভুল হয়, আবার মেসেজের উত্তর দিতেও দেরি হয়ে যায়। মানে কোনো কাজই ঠিকভাবে হয় না। এবার আসি মনে রাখার বিষয়। একটা অবাক করা তথ্য দিই। আমরা নতুন যা কিছু শিখি তার বেশিরভাগই মাত্র ২০ মিনিটের মধ্যেই ভুলে যাই। বিশ্বাস হচ্ছে না? মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ফরগেটিং কার্ভ বা ভুলে যাওয়ার রেখা। তবে ঘাবড়ানোর কিছু নেই, এই কার্ভকে হারানো কিন্তু সম্ভব। এর সমাধানটা হলো নির্দিষ্ট বিরতিতে পুনরাবৃত্তি করা বা রিভিউ করা। ব্যাপারটা খুব সহজ। কোনো কিছু শেখার পর সেটা যদি ২০ মিনিট পর একবার, তারপর ঠিক একদিন পর আরেকবার,
এবং সবশেষে 1 সপ্তাহ পর ঝালিয়ে নেওয়া হয়, তাহলেই কেল্লা ফতে। সেই তথ্যটা আমাদের স্বল্পমেয়াদী স্মৃতি থেকে সোজা দীর্ঘমেয়াদী স্মৃতিতে গিয়ে জায়গা করে নেয়। শুধু কৌশলই নয়, আমাদের চারপাশের পরিবেশও কিন্তু মস্তিষ্কের উপর বিরাট একটা প্রভাব ফেলে। আর এখানেই চলে আসে মস্তিষ্কের এক নীরব শত্রুর কথা, মানসিক চাপ। চলুন এবার এই শত্রু আর তা থেকে বাঁচার উপায় নিয়ে একটু কথা বলা যাক। দীর্ঘস্থায়ী মানসিক চাপ বা ক্রনিক স্ট্রেস, এটা মস্তিষ্কের জন্য আক্ষরিক অর্থেই বিশ্বের মতো কাজ করে। এটা আমাদের শেখার ক্ষমতা এবং স্মৃতিশক্তি দুটোকে যে কী পরিমাণ ক্ষতি করতে পারে তা হয়তো আমরা ভাবতেও পারি না। এর পেছনেও কিন্তু বিজ্ঞান আছে। যখন আমরা অতিরিক্ত চাপের মধ্যে থাকি, তখন আমাদের শরীরে কর্টিসল নামের একটা স্ট্রেস হরমোন বের হয়। আর এই হরমোন যদি দীর্ঘ সময় ধরে মস্তিষ্কে থেকে যায়, তাহলে তা আমাদের স্মৃতিকেন্দ্র, যার নাম হিপোক্যাম্পাস, তাকে সরাসরি নষ্ট করে দিতে শুরু করে। ভাবা যায়? তাহলে মানসিক চাপ কমানো আর শেখার ক্ষমতা বাড়ানোর একটা চমৎকার উপায় কি হতে পারে? উপায়টা হলো একাধিক ইন্দ্রিয়কে একসাথে কাজে লাগানো। মানে, যখন আমরা কোনো কিছু শিখছি, তখন যদি চোখ, কান, এমনকি স্পর্শ সব কিছু ব্যবহার করি, তাহলে সেই তথ্যটা মস্তিষ্কে অনেক বেশি স্থায়ী হয়। যেমন ধরুন, কোনো একটা লেখা পড়ার সাথে সাথে যদি সেটার একটা ছবি দেখা যায় বা অডিও ভার্সনটা শোনা যায়, তাহলে মনে রাখাটা অনেক সহজ হয়ে যায়। তো এতক্ষণ তো আমরা বেশ কিছু নিয়ম সম্পর্কে জানলাম, কিন্তু এখন আসল প্রশ্নটা হলো, এগুলোকে বাস্তব জীবনে কাজে লাগানো যাবে কিভাবে? চলুন আর দেরি না করে সব নিয়মগুলোকে একসাথে মিলিয়ে একটা সহজ কিন্তু দারুণ কার্যকরী 27 দিনের পরিকল্পনা দেখে নেওয়া যাক। তবে পরিকল্পনাটা শুরু করার আগে ছোট্ট একটা কথা মনে রাখা খুব দরকার, আর সেটা হলো কৌতূহল। কারণ একটা কৌতূহলী মস্তিষ্ক সব সময় সক্রিয় আর সতেজ থাকে। নতুন কিছু জানার বা অন্বেষণ করার এই আগ্রহটাই কিন্তু মস্তিষ্ককে তরুণ রাখার আসল চাবিকাঠি। এই হলো সেই সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী পরিকল্পনাটা। 1. প্রতিদিন অন্তত 20 মিনিট হাঁটা। 2. পর্যাপ্ত ঘুম আর প্রয়োজনে পাওয়ার ন্যাপ নেওয়া। 3. মাল্টিটাস্কিংকে একদম না বলা, একবারে শুধু একটা কাজে মনোযোগ দেওয়া। 4. নতুন শেখা তথ্যগুলো নির্দিষ্ট সময় পরপর ঝালিয়ে নেওয়া। আর 5. মানসিক চাপকে নিয়ন্ত্রণে রাখতে গভীর শ্বাস-প্রশ্বাস বা পজিটিভ চিন্তার মতো কৌশল ব্যবহার করা। আসলে মূল কথাটা হলো, আমাদের মস্তিষ্ক কিন্তু কোনো পাথরের মতো স্থির যন্ত্র নয়। এটা একটা জীবন্ত অঙ্গ, যা আমাদের প্রত্যেকটা কাজের সাথে সাথে নিজেকে প্রতিনিয়ত বদলাতে থাকে। তাই এই যে ছোট ছোট অভ্যাসগুলোর কথা বলা হলো, এগুলোর নিয়মিত চর্চা করলেই দেখবেন মস্তিষ্কে কত বড় একটা ইতিবাচক পরিবর্তন চলে এসেছে। এই নিয়মগুলোর মধ্যে থেকে যে কোনো একটা বেছে নিয়ে কিন্তু আজ থেকেই শুরু করে দেওয়া যায়। তাহলে কোন নিয়মটি দিয়ে এই যাত্রাটা শুরু করা যায়? মনে রাখতে হবে, একটা ছোট পদক্ষেপই কিন্তু অনেক বড় একটা পরিবর্তনের সূচনা করতে পারে।